আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি যে অঙ্কটি সমাধান করাবো সেটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে সি প্রোগ্রাম থেকে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্ন এখন আমি সমাধান করে দেখাবো। তো এখানে বলা হয়েছে আইসিটি শিক্ষক কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখলেন। মানে কি বলছে, আইসিটি শিক্ষক কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম লিখলেন। তিনি বলেন একই লজিক ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাকে নির্ণয় করা যায়। তাহলে প্রথম বলছে লুপ কি, প্রথম প্রশ্নটা কি বল, উত্তরটা কি বল, প্রশ্নটা কি বলছে, প্রথম প্রশ্ন বলছে কি লুপ কি। এই লুপটা হচ্ছে কি সি প্রোগ্রামিং চালানোর জন্য, সি প্রোগ্রামিং চালানোর জন্য পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়। পুনরাবৃত্তি করার জন্য যে কমান্ড বা পদ্ধতি সমূহ ব্যবহার করা হয় তাই হচ্ছে লুপ। মানে এই লুপ পথে যে আমরা সহজেই যদি আমরা বলতে চাই, লুপটা হচ্ছে সি প্রোগ্রামের জন্য মাঝে মাঝে একই প্রোগ্রামকে বারবার দেখানো প্রয়োজন হয়। এই বারবার দেখানো যে পদ্ধতিটা আছে ওই পদ্ধতিকে বলবো আমরা কি লুপ। এতটুকুই হচ্ছে যে লুপের যে সংজ্ঞাটা আর কি। পরবর্তী বলছে প্রত্যেকটি প্রোগ্রামের 3টি অংশ থাকে, ব্যাখ্যা করে। মানে যত প্রোগ্রাম আছে, সি প্রোগ্রাম বলো, পাইথন বলো, প্রত্যেকটি প্রোগ্রামে কি 3টি অংশ থাকে। এই 3টি অংশ আমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আমি উত্তরটা আমরা এভাবে লিখবো যে একটি প্রোগ্রামের ভিতরকার ছোট ছোট অংশগুলো গঠন এবং একটির সঙ্গে অন্যটি পারস্পরিক সম্পর্ককে প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচার বলে। প্রত্যেক প্রোগ্রামের সংগঠনে 3টি অংশ থাকে, এই অংশগুলো সমন্বয়ে প্রোগ্রামের সংগঠন গঠিত হয়। প্রোগ্রামের 3টি অংশ হলো কি ইনপুট, পরে কি আছে প্রসেস, আউটপুট। এই 3টি অংশ মানে প্রত্যেকটি প্রোগ্রামের যে 3টি অংশ, এই 3টি অংশ কি কি, প্রথমে হচ্ছে ইনপুট করতে হবে, পরে কি প্রসেস করতে হবে, পরে হচ্ছে কি বলতো আউটপুট। এই 3টে হচ্ছে মূল যে আমার অংশ আর কি। এখন আমরা গ অংশটি সমাধান করব। গ অংশটি বলেছে অধ্যাপকের শিক্ষকের লিখিত প্রোগ্রামের জন্য একটি ফ্লোচার্ট তৈরি করো। অধ্যাপকের শিক্ষকের লিখিত প্রোগ্রাম, লিখিত মানে কি লিখছিল শিক্ষকে লিখছিল কি আইসিটি শিক্ষক কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য একটা সি প্রোগ্রাম লিখছিল শুধু। মানে শিক্ষকে কি লিখছিল, একটা সংখ্যা জোড় না বিজোড় এটা কি করছে, কিভাবে নির্ণয় করতে হয় একটা সি প্রোগ্রাম লিখছিল। এই সি প্রোগ্রামটা আমাকে কি করতে হবে, ফ্লোচার্ট লিখতে হবে শুধু। তাহলে আমরা গ নাম্বারটা সমাধান করি। তাহলে আমরা ফ্লোচার্টটা তৈরি করি, যে কোনো সংখ্যা জোড় না বিজোড় নির্ণয় করা, আমরা ফ্লোচার্টটা তৈরি করব। প্রথমে আমরা কি করব, স্টার্ট করব। স্টার্টের প্রতীকটা হচ্ছে ডিম আকৃতি। স্টার্ট প্রতীকটা কি বলতো, ডিম আকৃতি। এই যে স্টার্ট, এখানে লিখবো কি স্টার্ট, START, স্টার্ট করলাম। আমরা কি করলাম, প্রথমে শুরু করলাম, করার পরে আমি ইনপুট করব। ইনপুট আমরা n সংখ্যাকে ইনপুট করলাম। ইনপুট করার পরে এখন আমাদের যেটা মনে রাখতে হবে যে এনে বলছে কি, মানে কোনো সংখ্যা জোড় না বিজোড় পরীক্ষা করার জন্য আমরা ফ্লোচার্টটা লিখব। এখন আমাদের মনে রাখতে হবে যে কোনো সংখ্যাকে, ভালো করে বুঝো, আমরা কিভাবে বুঝবো এই সংখ্যাটা জোড় না বিজোড়, আমরা কিভাবে বুঝবো যে এই সংখ্যাটা আসলে জোড় না বিজোড়। এই যে এখানে একটা সংখ্যা লিখলাম, আমরা ধরো একটা সংখ্যা লিখলাম কত, যে 20। এই যে সংখ্যাটা আমরা লিখলাম, এই সংখ্যাটা আসলে জোড় না বিজোড় আমরা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য আমাদের একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, যে কোনো সংখ্যাকে, ভালো করে বুঝো, কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, কোনো সংখ্যাকে যদি আমরা কি করি 2 দ্বারা ভাগ করি, ভাগ করার পরে ভাগফল যদি 0 হয় তখন ওই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। যেমন আমরা 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল কত, ভাগশেষ আমার কত হয় বলতো, 0 হয়। তার মানে এই 20টা আমার কি বলতো জোড় সংখ্যা। এখন ধরো আসলো আমার কত, এখানে লিখলাম 15 সংখ্যাকে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আমার কত আসবে, 1 আসবে। ভাগশেষ আমার কত আসবে, 1। তার মানে কি বিজোড় সংখ্যা। সহজ হিসাব যে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করার পরে ভাগশেষ যদি 0 আসে তখন এই সংখ্যাকে বলবো কি জোড় সংখ্যা। আর যদি 0-এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা আসে তখন ওই সংখ্যাকে বলবো আমরা বিজোড় সংখ্যা। শেষ। তাহলে আমরা ঠিক এখানে এই কাজটাই করব কি, আমরা এখানে এই কন্ডিশনে দিব, যদি ওই সংখ্যাকে n সংখ্যাটাকে যদি ভাগ করার পরে দেয় ভাগশেষ যদি কত আসে 0 আসে তাহলে বলবো কি এই সংখ্যাটা আমার কি বলতো জোড় সংখ্যা। নয়তো আমরা কি বলবো এই সংখ্যাটা আমার কি বলতো বিজোড় সংখ্যা। কিন্তু আমাদের যে জোড় সংখ্যা যদি আসে তাহলে আমরা তাকে বলবো ইভেন, তখন আমরা তাকে কি বলবো ইভেন। আর যদি বিজোড় সংখ্যা আসে তাহলে তাকে আমরা কি বলবো
অড। তখন আমরা বিজোড় সংখ্যা আসলে আমরা তাকে কি বলবো বলতো? অড বলবো। বিজোড় সংখ্যা আসলে তাকে আমরা কি বলবো? অড। এতটুকু আমার মাথায় রাখতে হবে। তো জোড় সংখ্যা আসলে আমরা কি বলবো? ইভেন লিখবো। জোড় সংখ্যা আসলে আমরা কি লিখবো? ইভেন। আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা কি লিখবো? অড লিখবো। এতটুকুই কাজ, অন্য কোনো কাজ নাই। তাহলে আমরা এখন এই কন্ডিশনটা আমরা এখানে দিয়ে দিব। কন্ডিশনের জন্য আমরা কি লিখবো? রম্বস। কন্ডিশনের জন্য আমরা কি লিখবো? রম্বস। তাহলে আমরা কন্ডিশনের জন্য আমরা কি লিখবো বলতো? রম্বস। তাহলে আমরা লিখবো ইফ যদি এন, আমি সংখ্যাটা ইনপুট কিনেছি এন, এই এন কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করার পরে যদি ভাগশেষ আমার কত আসে? 0 আসে। ভাগশেষ আমার কত আসে বলতো? 0 আসে। আবার বলতেছি এন, এটাকে বলে মডুলাস। এই চিহ্নটা কি? মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। এন কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ভাগ করার পরে ভাগশেষ যদি আমার 0 আসে, তাহলে আমরা এটা কি বলবো বলতো? জোড় সংখ্যা। তখন আমরা তাকে কি বলবো? জোড় সংখ্যা। ইয়েস মানে যদি এই কন্ডিশন যদি শর্ত হয় তাহলে আমরা একটা সামান্তরিক লিখতে পারি। আউটপুট হিসেবে আমরা সামান্তরিক ইউজ করি। সামান্তরিক। তাহলে আমরা প্রিন্ট করব। প্রিন্ট, PRINT, প্রিন্ট কি? জোড় সংখ্যা মানে কি? জোড় হলে আমরা কি লিখব? ইভেন্ট। তাহলে আমরা এখানে ইভেন্ট লিখবো। ইভেন্ট লিখবো শুধু, এতটুকুই কাজ, ইভেন্ট। আর যদি এটা মিথ্যা হয়, নো, যদি আমার এটা কি হয়? মিথ্যা হয়, তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা প্রিন্ট করব ওল্ড। আমরা প্রিন্ট করব। তাহলে আমরা কি প্রিন্ট করব? ওল্ড। এখন এই দুইটা আমরা কি করব? সংযোগ করব। সংযোগ করে আমরা শেষ করে দেব, এন্ড। এতটুকুই কাজ, অন্য কোনো কাজ নাই। শুধু বলছিল কি দুটি সংখ্যার মধ্যে জোড় না বিজোড় আমাকে কি করতে হবে? একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে। আমরা তো সহজে বললাম কি স্টার্ট করলাম। পরে আমরা কি স্টার্ট করলাম, পরে ইনপুট হিসেবে কার মান গ্রহণ করলাম? এন এর মান গ্রহণ করলাম। করার পরে দিয়ে আমরা কি বলছি যে যদি এই যদি আমরা ইনপুটটা নিছি, যে সংখ্যাটা নিছি, এই সংখ্যাকে বা যে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা কি ভাগ করার পরে ভাগশেষ যদি 0 হয়, তাহলে ওই সংখ্যাটা কি জোড় সংখ্যা। জোড়ের জন্য আমরা কি লিখবো? ইভেন লিখবো। আর যদি এই কন্ডিশনে মিথ্যা হয়, মানে ভাগ করার পরে ওই 0-এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা আসে, তাহলে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার জন্য আমরা কি লিখবো? ওড লিখবো। পরে দুইটা আমরা একসাথে সংযোগ দিয়ে আমরা শেষ করে দেবো। এতটুকুই কাজ। আশা করি এই অঙ্কটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা গ অংশটি সমাধান করবো। তো গ অংশটি বলেছে উদ্দীপকের শিক্ষকের বলা ধারণাটি সি প্রোগ্রাম লিখে ফলাফল বিশ্লেষণ করে দেখাও। উদ্দীপকে শিক্ষকের ধারণাটা কি ছিল? একই লজিক ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করা যায়। তার মানে একই লজিক মানে কি? আমরা যে এইমাত্র যে লজিকটি ব্যবহার করলাম, যে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করা পরে দেয়, ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমরা বলবো ওই সংখ্যাটা কি? জোড় সংখ্যা। আবার কোনো সংখ্যাকে যদি আমরা কি করি? 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যদি 0-এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা আসে, তখন ওই সংখ্যাকে বলবো কি? বিজোড় সংখ্যা। এই লজিকটা ব্যবহার করে বলছে কি কোনো সংখ্যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা তাও কি নির্ণয় করা যায়। এখন নির্ণয় করা যায়, এটা আমরা সি প্রোগ্রাম লিখতে হবে। তাহলে আমরা প্রথমে সি প্রোগ্রামে লিখবো কি? লিখবো শিক্ষকের, উদ্দীপকের শিক্ষকের বলা ধারণাটি সি প্রোগ্রাম নিচে দেওয়া হলো। পরবর্তীতে আমরা লিখবো কি? হ্যাশট্যাগ লিখবো ইনক্লুড স্টুডিও লিখবো, পরে মেইন ফাংশন, পরে লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমরা এখানে শুরু করবো। পরবর্তীতে আমরা ডেটা টাইপগুলো লিখবো, যেহেতু আমার ডেটাগুলো কি একটি পূর্ণ সংখ্যা আমরা গ্রহণ করতেছি, এই জন্য পূর্ণ সংখ্যার জন্য আমি কি লিখবো? INT লিখবো। পরে আমরা যে সংখ্যাটা আমরা গ্রহণ করব, আমরা কাকে গ্রহণ করলাম বলতো? নাম্বার। আমি একটা চলক নিলাম, চলকটা কি বলতো? নাম্বার নিলাম। এখানে INT পরিবর্তে চাইলে কি না, INT পরিবর্তে নাম্বারের পরিবর্তে চাইলে তুমি এখানে যে কোনো একটা এন লিখতে পারো, সমস্যা নেই। তুমি যদি লিখতে পারো যে INT, আমি কি চলক হিসাবে নিচ্ছি কি? নাম্বার। চলকের পরিবর্তে চাইলে কি এ লিখতে পারতা, এন লিখতে পারবা, এক্স লিখতে পারবা, ওয়াই লিখতে পারো। তোমার যেটা ইচ্ছা সেটা তুমি লিখতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি লিখছি কি? নাম্বার। ডেটা টাইপ আমরা কি নিচ্ছি? নাম্বার নিচ্ছি, এটি পূর্ণ সংখ্যা। পরবর্তীতে নাম্বার নেওয়ার পরে এখন আমরা কি করবো? ইনপুট করব। কাকে আমরা ইনপুট করবো? প্রিন্ট এফ। পরবর্তীতে আমরা কি লিখবো বলতো? প্রিন্ট এফ লিখছি কি? ইন্টারের নাম্বার। আমরা এখানে কি করবো? নাম্বারটা আমরা গ্রহণ করবো। তাই আমি এখানে লিখবো ইনভাইট কমার ভিতরে আমরা কি করবো? ইন্টার এ নাম্বার লিখবো, পরে সেমিকোলন, লাস্টে আমরা কলন দিব, পরে লাস্টে আমরা কি করবো? সেমিকোলন দিব। দেওয়ার পরে এখন আমরা নাম্বারটা কি করবো? গ্রহণ করব। কোথায় গ্রহণ করব? স্ক্যানএফের মধ্যে আমরা রাখবো। তো স্ক্যানএফে রাখার জন্য আমরা কি করবো? %d লিখবো। আমরা কয়টা নাম্বার আমরা ইনপুট করতেছি? একটি, এর জন্য %d আমরা একটি নেবো। পরে কমা দেয়, পরে এন্ড আমরা কি ইনপুটটা লিখবো। আমরা কাকে ইনপুট করছি? নাম্বারকে। এন্ড দেওয়ার পরে ইনপুটটা আমরা এখানে লিখবো, লেখার পরে লাস্টে সেমিকোলন দিব। দেওয়ার পরে এখন আমরা লিখবো ইফ নাম্বার মডুলাস 3 = 0। এটা দ্বারা কি বুঝেছে? বলছে এটা দ্বারা আমরা এইটা বোঝাচ্ছি যে কোনো সংখ্যাকে, নাম্বার মানে কি? নাম্বারটা হয়তো 20 হইতে পারে, 30 হতে পারে, 40 হতেও পারে। এখন আর এখানে কি আছে? মডুলাস 3।
মডুলাস 3 লিখলাম, বলে ইকুয়াল 0, ইকুয়াল আমরা কি লিখছি বলতো 0। এখন বুঝো ভালো করে, আমরা ইকুয়াল 0 মানে বলছি এই যে নাম্বার, এই নাম্বারটাকে যদি 3 দ্বারা ভাগ যা, ভালো করে বুঝো, ওই সংখ্যাকে যদি 3 দ্বারা ভাগ করার পরে ভাগ শেষ যদি আমার কত হয় 0 হয়, তখন বলবো ওই সংখ্যাটা কি 3 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য, মানে 3 দ্বারা নিঃশেষে কি বিভাজ্য। আর যদি এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করার পর ভাগ শেষ কি 1 বা অন্য কোনো সংখ্যা আসে, 0 পরিবর্তে অন্য কোনো সংখ্যা আসে, তাহলে এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য নয়। এতটুকু ক্লিয়ার? আবার বলতেছি, কোনো সংখ্যাকে যদি 3 দ্বারা ভাগ করার পরে ভাগ শেষ যদি 0 আসে, তাহলে ওই সংখ্যাকে আমরা বলবো কি ওই সংখ্যাটা কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর যদি ওই সংখ্যাকে 3 দ্বারা ভাগ করার পরে ভাগ শেষ যদি 0-র পরিবর্তে অন্য কোনো অঙ্ক আসে, তাহলে বলবো ওই সংখ্যাটা কি নিঃশেষে 3 দ্বারা বিভাজ্য নয়। এতটুকুই কাজ। ঠিক তেমনি 3 দ্বারা বিভাজ্য যে শব্দ আছে তাকে আমরা বলি কি ডিভিজিবল বলবো। যদি সংখ্যাটা কি হয় 3 দ্বারা বিভাজ্য হয়, তখন আমরা কি বলবো তো ডিভিজিবল বলবো। আর যদি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে বলবো কি নট ডিভিজিবল বলবো। এতটুকুই কাজ। তাহলে আমরা লিখছি কি যে ইফ নাম্বার মডুলাস 3 ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমরা কি লিখবো প্রিন্ট এফ লিখবো, ফার্স্ট এন্ডি পরে ইজ ডিভিজিবল বয়। ঠিক আছে, আমরা তাহলে আমরা কি লিখবো ফার্স্ট মানে আমরা প্রিন্ট করবো, কাকে প্রিন্ট করবো ডিভিজিবল বাইকে আমরা প্রিন্ট করে দেবো। এতটুকুই কাজ, প্রিন্ট 3। আর যদি এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, মানে নিঃশেষে বাক্সের যদি কি 0 পরিবর্তে মানে বাক্সের যদি 0 পরিবর্তে অন্য কোনো সংখ্যা আসে, তাহলে বলবো কি ফার্স্ট এন্ডি ইজ নট ডিভিজিবল বাই 3, মানে এই 3 দ্বারা কি বিভাজ্য নয়। এতটুকু আমরা লিখে দেন, ভালো করে বুঝো। আমরা যদি এইটা কোনো সংখ্যাকে যদি কি করা ভাগ করার পরে বাক্সের যদি 0 আসে, তাহলে আমরা কি বলবো ডিভিজিবল বাই 3। আর যদি এটা কি ভাগ করার পরে বাক্সের যদি 0 পরিবর্তে অন্য কোনো সংখ্যা আসে, তাহলে বলবো কি ইজ নট ডিভিজিবল বাই 3, মানে এটা কি নিঃশেষে বিভাজ্য নয়। এটা এতটুকুই কাজ, আর অন্য কোনো কাজ নেই। মানে এটা পার্সেন্টেজ শুধু এতটুকুই সি প্রোগ্রাম, অন্য কোনো কাজ নেই। শুধু কন্ডিশনাল লাগবে, যদি এটা কি 3 দ্বারা ভাগ যায়, বাক্সের যদি 0 হয়, তাহলে বলবো কি ডিভিজিবল বাই 3। আর যদি বাক্স শেষে কি হয় 0 পরিবর্তে অন্য কোনো সংখ্যা আসে, তাহলে বলবো ইজ নট ডিভিজিবল বাই 3। এতটুকুই কাজ। পরে আমরা কি সেকেন্ড ব্র্যাকেটে রিটার্ন যদি আমরা শেষ করবো। এতটুকু হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো।